আজকে আমি প্রথমে একটু তোমাদের এই ডিসকাশনটা করে দেবো। যে টপিকটা আজকে করাবো সেটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন। আর সেটা থেকে আমরা 25টা মতো এমসিকিউ ডিসকাস করব। যে যে জিনিসটা আমরা পড়বো, যে বিভিন্ন ধরনের যে ভারতের যে রাজ্যগুলো গঠিত হয়েছিল সেগুলো সম্পর্কে আলোচনা একটু করে নেব। তার সাথে সাথে আমরা তার সম্পর্কে এমসিকিউ ডিসকাস করব। যেটা আমরা পড়লাম সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, ফার্স্ট অফ অল, যে আমাদের যে কনস্টিটিউশন বা ভারতের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানে, ভারতের সংবিধানে ভারতকে কি বলা হয়েছে? ভারতের সংবিধানের ক্ষেত্রে কনস্টিটিউশনে যে আর্টিকেল, ফার্স্ট আর্টিকেল, আমাদের যে প্রথম আর্টিকেল রয়েছে, না না এক second, অন্য pen, ঠিক আছে। আমাদের যে, আচ্ছা, কি হলো ব্যাপারটা? না না এক সেকেন্ড, পেনটার ক্ষেত্রে কি গন্ডগোল হচ্ছে? Okay, ঠিক আছে। হুম। আমাদের সংবিধান বা কনস্টিটিউশনের ক্ষেত্রে যে আর্টিকেল রয়েছে, ফার্স্ট আর্টিকেল, যেটা পড়ছিলাম, যে আমরা যখন পুরো কনস্টিটিউশনে আর্টিকেল যখন পড়ছিলাম, তো প্রথম আর্টিকেল 1, যে আর্টিকেল 1-এ কি বলা হয়েছে? যে আমাদের যে দেশ, স্টেট, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। সেটা আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে ইন্ডিয়া, যেটাই হচ্ছে দ্যাট ইজ ভারত। সেটা কি? সেটা এক ধরনের ইউনিয়ন অফ স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি আর্টিকেল 1 বলেছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, মানে বিভিন্ন রাজ্য সমূহের সংগঠন। এবার এটা তো আমরা আর্টিকেল 1 আমরা বলে দিয়েছি ইউনিয়ন অফ স্টেট, ভালো কথা। কিন্তু হঠাৎ করে কি ইউনিয়ন অফ স্টেট গঠিত হলো? সেটা কিন্তু গঠিত হয়নি। কিভাবে আমাদের ইন্ডিয়া গঠিত হয়েছে? বিভিন্ন ধরনের যে অঞ্চল ছিল সেগুলো, যে আমরা যদি ভারতের কথা ভাবি, ঠিক আছে, আমরা যদি আহ ইন্ডিয়ার একটা ম্যাপ ভাবি, দাঁড়া আমি তোমাদের ম্যাপটাই দেখাই, ম্যাপটা দেখালেই বেটার লাগবে। এই দেখো, এটা খুব ভালোভাবে দেখো, বুঝতে পারছি আমরা। দেখো, ভারত যখন স্বাধীন হওয়ার পূর্বে 1947 সালে এই ছিল ভারতের অবস্থা। কি ছিল? কিছু কিছু জায়গা ছিল, দেখো, যেগুলো ইয়েলো কালারের আছে, এগুলো হচ্ছে প্রিন্সলি স্টেটস। আর কিছু কিছু জায়গা যেগুলো রেড কালার রয়েছে, সেগুলো হচ্ছে ব্রিটিশ প্রভিন্সেস, ব্রিটিশ শাসিত রাজ্য। আর কিছু কিছু অংশ ছিল, দেখো, দেশীয় রাজ্য। টোটালটা বুঝতে পারছি। দেখো, এই ইয়েলোর মধ্যে এই ধারের যে একদম লেফট সাইডের যে ইয়েলো, এটা এটা আমাদের হচ্ছে বেলুচিস্তানের যে এই অংশটা রয়েছে। বাকি দেখো, সিন্ধ বলো, বেলুচিস্তান বলো, এগুলো প্রিন্সলি ব্রিটিশ প্রভিন্সের মধ্যে ছিল। ইউনাইটেড প্রভিন্স, দিল্লি, বিহার, আসাম, কিছু কিছু জায়গা দেখো প্রিন্সলি স্টেট ছিল। মাঝে এই জায়গাটা দেখো হায়দ্রাবাদ ছিল। তো এই ছিল সেই সময়ের ইন্ডিয়ার অবস্থা। ঠিক আছে, এইভাবে ইন্ডিয়া তখন বিভক্ত, মানে ইন্ডিয়ার অংশটা ভাগ ছিল। তখন প্রবলেম কি হলো? যে যে প্রিন্সলি স্টেটস গুলো রয়েছে, যে যখন ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য ভারতে একটা অ্যাক্ট পাস হয়েছিল, সেই অ্যাক্টের মধ্যে যেই অ্যাক্টটা ছিল সেটা ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, মানে ভারতের স্বাধীনতা আইন, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো এই অ্যাক্টে যখন পাস হয়, এই অ্যাক্টে পাস হওয়ার পরে ভারতের স্বাধীনতা আইন, এখানে যে ভারতের যে রাজ্যগুলো, যেগুলো ব্রিটিশ প্রভিন্সেস ছিল, আমি একটু আগেই দেখালাম, যেগুলো ব্রিটিশ প্রভিন্স ছিল, তাদেরকে সরাসরি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো কি, যদি সেই জায়গায় মুসলিম মেজরিটি থাকে তাহলে সেটা হবে পাকিস্তানের অংশ। আর যেখানে হিন্দু মেজরিটি থাকবে সেটা হবে ইন্ডিয়ার অংশ। অর্থাৎ তাদের কাছে কিন্তু কোনো চয়েস থাকলো না। ব্রিটিশ প্রভিন্সেস যেগুলো ছিল, তাদের কাছে নো চয়েস, মুসলিম হলে পাকিস্তান, হিন্দু হলে ইন্ডিয়ার সঙ্গে যেতে হবে। তাহলে চয়েস কাদের কাছে ছিল? চয়েস ছিল যেসব প্রিন্সলি স্টেট ছিল। দেখালাম প্রিন্সলি স্টেট, যেসব প্রিন্সলি স্টেট ছিল তাদের কাছে চয়েস ছিল যে তোমরা চাইলে এবার ইন্ডিয়ার সাথে জয়েন হতে পারো, অথবা পাকিস্তানের সাথে জয়েন হতে পারো, অথবা ফ্রি ভাবে থাকতে পারো। এটা তাদেরকে বলে দেওয়া হলো। তার মানে এই যে চয়েস, এটা কিন্তু ব্রিটিশ প্রভিন্সের জন্য ছিল না।
ছিল প্রিন্সলি স্টেটস এর জন্য। অর্থাৎ প্রিন্সলি স্টেটস গুলো তাদের রাজা যদি, সেখানকার লোকেরা যদি মুসলিম হয়, তারা যদি চায় ইন্ডিয়ার সাথে জয়েন করতে, তারা ইন্ডিয়ার সাথে থাকতে পারে। ঠিক আছে, তো এটা তাদের চয়েস ছিল। তো এই কারণে যখন এইভাবে করে দেওয়ার পর ভারতকে যখন স্বাধীন হয়ে গেল 1947-এ, 1947 সালে যখন ভারত স্বাধীন হয়ে গেল, সেই সময় ভারতে এরকম প্রায় 552টা এরকম দেশীয় রাজ্য ছিল। এই যে প্রিন্সলি স্টেটস, তাদেরই তো গন্ডগোল, 552টা এরকম দেশীয় রাজ্য ছিল। সেই রাজ্যগুলোর মধ্যে প্রায় সবাই যে যার পাকিস্তান ভারতের সাথে ইনক্লুডেড হয়ে গিয়েছিল। এর মধ্যে তিনটে জায়গা, একটা হচ্ছে হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর। এই তিনটে জায়গা কিন্তু ভারতের সাথে যুক্ত হয়নি। তাহলে কি হলো? সেই জন্য আমাদের যে ভারতের তখন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কি করেন? এই দেশীয় রাজ্যগুলোকে ইউনিফিকেশন করেন এবং এই রাজ্যগুলোর জন্য কি করেন? হায়দ্রাবাদে কি করেছিল? পুলিশি পদক্ষেপ, মানে আমাদের যে পুলিশ ছিল, পুলিশকে পাঠিয়ে হায়দ্রাবাদকে ক্যাপচার করেছিল। এটা হচ্ছে অপারেশন পোলো। খুব ইম্পর্টেন্ট, যে অপারেশন পোলো বলা হয় পুলিশি পদক্ষেপ, যেটাকে বলা হায়দ্রাবাদ কিভাবে ভারতের সাথে যুক্ত হয় পুলিশি পদক্ষেপের মাধ্যমে। আর জুনাগড়ের ক্ষেত্রে কি হয়েছিল? জুনাগড়ের ক্ষেত্রে হয়েছিল রেফারেন্ডাম, মানে যেটাকে আমরা কি বলবো, জুনাগড়ের ক্ষেত্রে গণভোট। গণভোট বা যেটাকে বলবো রেফারেন্ডাম, মানে সেখানকার লোকের ভোট নেওয়া হয়েছিল, ভোট নেওয়ার মাধ্যমে সেগুলো ভারতের সাথে যুক্ত হয়। আর কাশ্মীরকে কি করা হয়েছিল? অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল। অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল, যেটাকে আমরা বলবো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। এবার আমি এখানে একটা প্রশ্ন করবো, এটা তো তোমরা প্রত্যেকে কম বেশি জানো, জানো না জানো না বলো? এটা তো জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করব, ঠিক আছে, ভালো করে উত্তর দেবে। যে নিচের কোন রাজ্যটি, ঠিক আছে, নিচের কোন রাজ্যটি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ভারতের সাথে যুক্ত হয়েছিল? ভালো করে কোশ্চেনটা শুনবে। নিচের কোন রাজ্যটি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ভারতের সাথে যুক্ত হয়েছিল, ইনস্ট্রুমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে যুক্ত হয়েছিল? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি জুনাগড়, অপশন সি কাশ্মীর, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। কি করবে বলো, কি হবে উত্তরটা? স্যার অল অফ দ্য অল অ্যাবাভ। অফ দেম হবে। স্যার অল অফ দ্য অ্যাবাভ হবে। কেন অল অফ দ্য অ্যাবাভ কেন হবে? স্যার কাশ্মীর। আচ্ছা, অপশন হচ্ছে কাশ্মীর, তাই তো? তাহলে অল স্যার অফ দ্য অল অফ অ্যাবাভ দ্য কেন? অ্যাবাভ হবে কারণ কারণ এদের অপারেশন পোলো হোক আর গণভোটের মাধ্যমে হোক, ওগুলো তো অন্তর্ভুক্তিকরণই করা হচ্ছে। একদম, ব্যাপারটা মনে রাখবে। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন এটা কোনো প্রসেস নয়, এটা ছিল ম্যান্ডেটরি স্টেপ। মানে যখন হায়দ্রাবাদে অপারেশন পোলো হলো, অপারেশন পোলোর হওয়ার পরে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করানো হয়েছিল। আর জুনাগড়ে রেফারেন্ডাম গণভোটের পরে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করা হয়েছিল। কাশ্মীরের ক্ষেত্রেও সেই জায়গাতেও হরি সিং এর কাছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করা হয়েছিল। মর্যাদা দিয়ে করা হয়েছিল তো কাশ্মীরকে। একদম একদম, সেটা আমি পরে বলছি। তো ব্যাপারটা তিনটে জায়গাতে কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন কমন এবং লাস্ট, কিন্তু যদি কোশ্চেন সরাসরি আছে পুলিশি পদক্ষেপের মাধ্যমে কোন জায়গাকে করেছিল, যদি অপশন এখানে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর অল অফ দ্য অ্যাবাভ থাকে, তখন আমরা অ্যান্সার হায়দ্রাবাদ করবো। ঠিক আছে, গণভোটের মাধ্যমে যদি বলে তখন আমরা অ্যান্সার জুনাগড় করবো। কিন্তু অন্তর্ভুক্তি কারণ যদি বলে তখন কিন্তু অল অফ দ্য অ্যাবাভ কোশ্চেনে থাকলে অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ করবো। আর অপশনে যদি হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর আর ধরো হচ্ছে তোমার হচ্ছে রইলো হচ্ছে ধরো বেঙ্গল যদি থাকে, তখন আমরা অ্যান্সার কিন্তু কি করব, তখন অ্যান্সার কি করবো? কাশ্মীর। তখন তখন স্যার অ্যান্সার কাশ্মীর কাশ্মীর। করবো। বোঝা গেল না বোঝা গেল না বলো? স্যার পরীক্ষায় সিকিমটা কি হবে স্যার? সিকিম, সিকিমে হচ্ছে আমাদের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। হ্যাঁ, স্যার সিকিমে সিকিম নিয়ে একটা অন্তর্ভুক্তিকরণের কোশ্চেন মাধ্যমে। আছে স্যার। বলো বলো কি কোশ্চেন? সিকিম তো আমাদের এখানে মানে 76 সালে আমাদের মানে ভারতের সঙ্গে অ্যাড হলো। তো উনি তখন মানে মানে উনি বলতে সিকিম হচ্ছে আগে কোন দেশের সঙ্গে যুক্ত ছিল না, উনি নিজেই হচ্ছে একটা আলাদা রাজ্য মানে দেশ ছিল। সিকিম আলাদা দেশ ছিল, সিকিম আলাদা সম্পূর্ণ দেশ ছিল।
সিকিমের কথাটা আমি একটু পরে বলে দিচ্ছি, হ্যাঁ সিকিমের কথা বলছি। সিকিম তো যদি আমাদের ভারতের সঙ্গে অ্যাড হয় তো ওনার নিশ্চয়ই কোনো একটা প্রফিট দেখেছিল। তো কোন প্রফিটে ছিল বা কোনো মানে প্রবলেম তো থাকতে পারে, সেই কারণের জন্য আমাদের দেশের সঙ্গে অ্যাড হয়েছিল। কি ওইটা মনে কারণ? হয় চীনের ভয়ে অ্যাড হয়েছিল। চীন আর কি দখল করে চীনের নিতে চীনের আগ্রাসন ভারতের নীতির মধ্যে। কারণে চীন টিবেট ক্যাপচার করেছিল, তারপর চীন সিকিম ক্যাপচার করতো, কিন্তু সেই কারণে। এবার এর পেছনে ইন্দিরা গান্ধীর অনেক পলিসি ছিল। এবার কি বলতো এগুলো মানে আমি বলতে পারি, কিন্তু এগুলো বলতে গেলে প্রত্যেকটা স্টেট আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য একটা 1 ঘন্টার গল্প রয়েছে। কি বললাম, বোঝা গেল কথাটা? প্রত্যেকটা স্টেট একটু ভারতের শর্টেই সাথে। বলুন, এটা খুব জানার ইচ্ছা হচ্ছিল। আচ্ছা, আচ্ছা, চীনের যে- সাথে যদি যুক্তই বা হতো তাহলে প্রবলেম কি ছিল? আচ্ছা দেখো, দেখো সিকিম কি হয়েছিল, এবার এর পেছনে বলতে গেলে না আমাদের অনেক পেছন থেকে হিস্ট্রিতে যেতে হয়। যে সিকিম এমন একটা পোর্শন ছিল ভারতের, যে নর্থ পোর্শনে ছিল। সে সিকিম কি হয়েছিল আমাদের সব সময় চীন আর ভারতের মধ্যে একটা বাফার স্টেট হিসেবে কাজ করত। যেমন এদিকে আমাদের চীনের পাশে, সরি এখানে হচ্ছে সিকিম, যেমন এর পাশে আমাদের নেপালও আছে। নেপাল বলো সিকিম বলো, এরা কি ছিল বাফার স্টেট হিসেবে কাজ করেছিল। এবার এদের হিস্ট্রি শুরু হয়েছিল মুঘল পিরিয়ড থেকে। যখন মোগলরা আক্রমণ করেছিল, ভারত আক্রমণ করার সময় যখন সিকিম ক্যাপচার করতে গিয়েছিল, সেই সময় চীনের কাছ থেকে কি হয় তারা রেজিস্ট্যান্স পেয়েছিল। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরাও যখন করে, চীনের কাছ থেকে রেজিস্ট্যান্স হওয়ার কারণে সিকিমের লোকের জন্য ব্রিটিশ সরকার কি করেছিল, একটা অটোনমি প্রোভাইড করেছিল। অটোনমি বলতে কি, যে তোমাদের এখানে রাজা থাকবে, সিকিমে বললো তোমাদের এখানে রাজা থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তোমাদেরকে সাপোর্ট করবো। সাপোর্ট মানে তোমাদের এখানে রাজা রুল করবে, কিন্তু তোমরা অন্য দেশের সাথে চুক্তি করতে পারবে না, কিন্তু বাইরে থেকে যে মিলিটারি সেটা আমরাই তোমাকে প্রোভাইড করবো। তো সিকিম সবসময় একটা যে ব্রিটিশ গভর্নমেন্ট মানে ব্রিটিশ ইন্ডিয়ার একটা প্রোটেক্টেড স্টেট হিসেবে ছিল। প্রোটেক্টেড স্টেট মানে ব্রিটিশ সরকার এটাকে প্রোটেক্ট করতো যাতে কেউ তাকে দখল করতে না পারে। এবার যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, তখন প্রত্যেক দেশকে বলা হলো যে তোমরা কোন কোন দেশের সাথে যেতে চাও। প্রত্যেকেই ইন্ডিয়া বলো, প্রত্যেক জায়গায় কাশ্মীর বলো, সব জায়গায় জয়েন হলো। সিকিম বললো আমি আলাদা থাকবো, ঠিক আছে, কারণ সে কারোর সাথে জয়েন হতে চাইছিল না, আলাদা থাকবো। তখন ব্রিটিশ গভর্নমেন্ট, যেহেতু এটা ব্রিটিশ ইন্ডিয়ার একটা মানে সাপোর্টেড স্টেট হিসেবে সিকিম ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্টও কিন্তু সেটা মেনে নিল, বলছে ওকে কোনো সমস্যা নেই হিসেবে সেভাবে চললো। এরপরে কি হলো, যখন ধীরে ধীরে দেখা গেল ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার হয়ে এলো, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হওয়ার পরে দেখলো যে সিকিম একটা জায়গা যেটা আমাদের হচ্ছে ট্যুরিজমের জন্য, মানে যে ঘুরতে যায় মানুষ, ট্যুরিজমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্লাস আমাদের যে বায়োডাইভার্সিটি রয়েছে তার জন্য সিকিম আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ফলে সিকিমকে ভারতে কিভাবে নিয়ে আসা যায় সেইটা ইন্দিরা গান্ধী ভাবতে শুরু করেছিল। সেই হিসাবে কি করলো, সিকিমের জনগণের মধ্যে একটা বলে দিল যে দেখো তোমরা ভারতের যদি পার্ট হয়ে যাও তাহলে ভারতের মতো সুবিধা পাবে, ভোট দিতে পারবে, নিজেরা পার্টি করতে পারবে, সবকিছু করতে পারবে। ফলে সিকিমের মধ্যে দুটো পার্টি তৈরি করে দিল। একটা পার্টি রাজতন্ত্রকে সাপোর্ট করতো, আরেকটা গণতন্ত্রকে সাপোর্ট করতো। এবং গণতন্ত্রকে যে সাপোর্ট করতো ইন্দিরা গান্ধী তাকে অন্যভাবে ফান্ডিং করতো। এরপর কি হলো, সিকিমের লোকেরা এবং সেখানে হচ্ছে লোকেরা আন্দোলন করলো, এখানে ভোটের আয়োজন করা হলো। এবং ভোটে কি দেখা গেল, যারা যেসব পার্টি, হয়তো এ আর বি যদি বলি, সে বি পার্টি জিতে গেল, এবং তারা যথারীতি জিতে গেলে কি চাইবে, ইন্ডিয়ার সাথে জয়েন হতে চাইবে। তখন ইন্দিরা গান্ধী বললো, বাবু আমি তো তোমাদের জয়েন করতে চাই, কিন্তু বাবা অ্যাকর্ডিং টু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আমাদের হেড অফ দ্য স্টেটটা একজনই হবে। মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলছে, হেড অফ দ্য স্টেট প্রেসিডেন্ট। বাবু হেড অফ দ্য স্টেট তো একটাই হবে, কারণ এভাবে তো আমরা রাখতে পারবো না, কারণ প্রেসিডেন্ট আমাদের, তোমাদের রাজা থাকবে আর আমাদের হবে, সেটা তো হবে না। কিন্তু তোমরা যখন বলছো তোমাদের ভালোর জন্য, আমি কি বলছি, আমরা তোমাকে একটা মর্যাদা দিচ্ছি অ্যাসোসিয়েট স্টেট হিসেবে। অ্যাসোসিয়েট স্টেট হিসেবে আমি মর্যাদা দিচ্ছি। তো অ্যাসোসিয়েট স্টেট হিসেবে তোমরা থাকো না, কোনো সমস্যা নেই। তোমাদের যদি এরপরে মনে হয় তাহলে আমরা তোমাদের স্টেটহুড মানে আমাদের রাজ্য, মানে আমাদের রাজ্য দিতে পারি। তো এটা 1975 সালে মানে যে অ্যামেন্ডমেন্ট হলো 35th অ্যামেন্ডমেন্ট, তাতে অ্যাসোসিয়েট স্টেট দেওয়া হলো। এরপর ইন্দিরা গান্ধী আরো বেশি কলকাঠি নাড়ালো, দিয়ে তারা দেখলো যে হ্যাঁ ইন্ডিয়া তো ভালোই করছে। তারা বললো এবার আমরা ভারতের পার্ট হতে চাই। তখন ইন্ডিয়া বললো ওকে ঠিক আছে পার্ট হও, কিন্তু বাবা রাজা থাকলে তো আমাদের সম্ভব না। তখন জনগণ বললো ঠিক আছে রাজাকে সরাও, আমরা ওখানে রাজাকে সরিয়ে রাজ্য হিসেবে আমরা জয়েন হতে চাই। এই কারণে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে সিকিমকে ভারতের সাথে জয়েন করা হলো। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হলো গল্প?
হ্যাঁ স্যার। ঠিক আছে? এবার প্রত্যেক রাজ্যের পেছনে এরকম গল্প আছে। বম্বের গল্প রয়েছে, পুদুচেরির গল্প রয়েছে, তারপর তেলেঙ্গানার গল্প রয়েছে, প্রত্যেক রাজ্যের পিছনে। পাঞ্জাব তো বিশাল গল্প, প্রত্যেকের পেছনে গল্প রয়েছে। ঠিক আছে? সিকিম এভাবে ভারতের পার্ট হয়েছিল। আচ্ছা, ক্লিয়ার হয়েছে আশা করি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এভাবে কি হয় যে ভারতে আমরা দেখলাম যে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে কাশ্মীর আমাদের ভারতের সাথে, মানে কাশ্মীর বলো, তারপরে হায়দ্রাবাদ, জুনাগড় বলো, এগুলো ভারতের সাথে ধীরে ধীরে যুক্ত হলো। তো এরপর ভারতের সাথে যুক্ত হওয়ার পরে 1950 সালে, 1950-তে যখন আমাদের সংবিধান কার্যকরী করা হয়, সংবিধান তো কার্যকরী হয়, সংবিধান কার্যকরী করার সময় দেখা গেল যে আমাদের যে রাজ্যগুলো হবে, সেই রাজ্যগুলোকে কিভাবে অর্গানাইজ করা যাবে, সেই নিয়ে একটা গন্ডগোল দেখা দিল। কেন? কারণ গন্ডগোলের জন্য প্রথম থেকে কি ছিল যে আমাদের যে, মানে ভাষার ভিত্তিতে আমাদের 1948 সালে জনগণ দাবি করলো যে ল্যাঙ্গুয়েজ বেসিসে আমাদের রাজ্য দিতে হবে। এ কারণে 1948-এ 1948 সালে একটা কমিটি গঠন করা হলো, ধর কমিটি। ধর কমিটি, এস কে ধরের আন্ডারে ধর কমিটি গঠন করা হলো, যারা বলল যে না, ভাষার ভিত্তিতে যদি রাজ্য গঠন করা হয় সেটা আমাদের সমস্যা হবে। তো আমরা কি করব, রাজ্য পুনর্গঠন করব আমাদের প্রশাসনিক সুবিধার জন্য, মানে যাতে আমরা কাজকর্ম করতে পারি। ঠিক আছে? ধর কমিটি রিকমেন্ড করলো, তাতে জনগণ স্যাটিসফাইড হলো না। এই কারণে 1948-এ জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল আর পট্টাভি সীতারামাইয়া মিলে আরেকটা কমিটি গঠন করলো, জেভিপি কমিটি। তারাও ভাষার ভিত্তিতে রাজ্য গঠন তাকে নাকচ করলো। ঠিক আছে? বললো না, আমরা এটা মানতে পারছি না। এরপরে 1950 সালে ভারতের যখন সংবিধান গঠন করা হলো, ভারতকে, যে রাজ্যগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হলো, এ, বি, সি, ডি, 4টে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হলো। এতে দেয়া হলো যেসব জায়গায় ব্রিটিশ রাজারা ছিল, ব্রিটিশ প্রভিন্সেস ছিল, ব্রিটিশ গভর্নর যেগুলো ছিল, সেই রাজ্যগুলো থাকবে যেভাবে ছিল। বিতে দেওয়া হলো যেসব প্রিন্সলি স্টেট ছিল, সেই সব স্টেট গুলোকে দেওয়া হবে। কিন্তু প্রিন্সলি স্টেট থাকবে না, ভারতেরই পার্ট থাকবে, কিন্তু প্রিন্সলি স্টেট হিসেবে থাকবে। আর হচ্ছে থাকবে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। আরেকটা থাকবে আমাদের প্রশাসনিক অঞ্চল হিসাবে, প্রশাসনিক অঞ্চল। এইভাবে 4টে অঞ্চলে, 4টে ভাগে রাজ্যকে 1950 সালে ভাগ করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাষার ভিত্তিতে ভাগ করা হয়নি। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। কোনো প্রশ্ন, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এরপর কি হলো যে ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন, এটা কন্টিনিউয়াস চলতে থাকলো। সেই কারণে 1952 সালে এই আন্দোলন, মানে পুরো ভারতে ছড়িয়ে পড়লো। এবং 1953 সালে, ঠিক আছে, 1953-তে অন্ধ্রপ্রদেশের একজন গান্ধীবাদী নেতা ছিল, তার নাম ছিল পট্টি শ্রীরামালু। ঠিক আছে? শ্রীরামালু। তিনি কি করলেন, আমরণ অনশন করলেন এবং তার ফলে তিনি মারা গেলেন। এই কারণে সরকার বাধ্য হয়ে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠন করলো, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কাদের জন্য? যেসব তেলেগু ভাষায় যারা কথা বলতো, তেলেগু ভাষার লোকেদের নিয়ে অন্ধ্রপ্রদেশ গঠন করলো। এবং অন্ধ্রপ্রদেশ তো কোনো জায়গা থেকে করতে হবে, কোন জায়গা থেকে নেওয়া হলো? মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে ভাগ করে অন্ধ্রপ্রদেশ একটা জায়গা, মানে অন্ধ্রপ্রদেশ বলতে আজকের দিনে অন্ধ্রপ্রদেশ প্লাস তেলেঙ্গানা। তখনকার দিনে এখনকার দিনে অন্ধ্রপ্রদেশ নয় কিন্তু, তখনকার দিনে অন্ধ্রপ্রদেশ প্লাস তেলেঙ্গানা নিয়ে অন্ধ্রপ্রদেশ গঠন হলো 1953 সালে। তাহলে এটা হচ্ছে ভারতের প্রথম ভাষা ভিত্তিক অঙ্গরাজ্য। এরপর দেখো আন্দোলন আরো কন্টিনিউয়াস চলতে থাকলো, সবাই মিলে আরো বেশি আন্দোলন চললো। এই কারণে সরকার বাধ্য হয়ে, ঠিক আছে, বাধ্য হয়ে 1953-তে 1953 সালে একটা কমিটি গঠন করলো, সেটা হচ্ছে ফজল আলী কমিশন। এই ফজল আলী কমিশন গঠন করা হলো এবং ফজল আলী কমিশন রিপোর্ট পেশ করলো যে না, ভারতকে এবার ভাষাভিত্তিক হিসেবে ভাগ করে দেয়া হয়। সেই হিসাবে 1956 সালে একটা অ্যাক্ট পাস করা হয়। কি অ্যাক্ট? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। অন বেসিস অফ, অন দ্য বেসিস অফ, কার ভিত্তিতে ভাগ করা হবে? বেসিস অফ লিঙ্গুইস্টিক বেসিস, ভাষার ভিত্তিতে। ঠিক আছে? লিঙ্গুইস্টিক বেসিসে ভাগ করা, ভাষার ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে। 1956 সালে এটা বলা হলো, যে জায়গায় যারা
হতে চাইছে সেভাবে বলো, তোমরা ভাগ করতে চাও, আমি ভাগ করে দিচ্ছি। তো এই হিসাবে 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করা হলো, যার ভিত্তিতে প্রথমে ভারতে 14টা রাজ্য হলো এবং 6টা কেন্দ্র শাসিত অঞ্চল হলো। ঠিক আছে, 6টা রাজ্য, 14টা রাজ্য এবং 6টি কেন্দ্র শাসিত অঞ্চল হলো। বলো, এতটা যদি লেখা হয় বলবে, তারপরের ঘটনা বলবো। স্যার আজকে এটাই ফার্স্ট পেজ স্যার। ফার্স্ট পেজ এটাই। আচ্ছা স্যার। আচ্ছা, ভাষার ভিত্তিতে তো স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হলো। হুম। 14টা রাজ্য কি ভাষার ভিত্তিতেই হয়েছিল? 14টা মানে রাজ্য 14টা ভাষার ভিত্তিতে হয়েছিল, একদম। 14টা রাজ্য 14টা ল্যাঙ্গুয়েজের উপর বেসিস করে। একদম ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। কোন রাজ্য কোন ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে দেখবে নাকি? দেখিয়ে দেবো নাকি? হ্যাঁ, যদি এখন ভালো হয়। এই যে 14টা রাজ্য, তেলেগুদের জন্য হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, এখন অসমিয়া ভাষার জন্য হচ্ছে আসাম, হিন্দি ভাষাদের নিয়ে হয়েছিল বিহার। প্রথমে বিহার কিন্তু হিন্দি ভাষাভাষীদের জন্য ছিল। আর বোম্বে মারাঠি এবং গুজরাটিদের জন্য। তখন কিন্তু বোম্বে ছিল, মুম্বাই হয়নি কিন্তু বোম্বে। হ্যাঁ। আর জম্মু কাশ্মীরি এবং উর্দু ভাষার ভিত্তিতে, কেরালা মালায়ালাম ভাষার ভিত্তিতে, মধ্যপ্রদেশ হিন্দি ভাষার ভিত্তিতে, মাদ্রাজ তামিল ভাষার ভিত্তিতে, মহীশূর, তখন কিন্তু কর্ণাটক হয়নি, কন্নড় ভাষার ভিত্তিতে, ওড়িয়া ভাষার ভিত্তিতে উড়িষ্যা, পাঞ্জাবি আর হিন্দি ভাষার ভিত্তিতে পাঞ্জাব, কারণ তার সঙ্গে হরিয়ানা তার সাথে ইনক্লুডেড ছিল সেই কারণে। হিন্দির ভিত্তিতে হলো উত্তরপ্রদেশ, লখনৌ, আর রাজস্থানী আর হিন্দির ভিত্তিতে হলো রাজস্থান, আর বাংলার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল। আর ইউটির মধ্যে দিল্লি হচ্ছে হিন্দি উর্দু পাঞ্জাবি, হিমাচল প্রদেশ হিন্দি আর পাহাড়ি ভাষা, মণিপুর মণিপুরি ভাষা, ত্রিপুরা বাংলা আর ত্রিপুরি ভাষা, আন্দামান নিকোবর বাংলা, আর লাক্ষাদ্বীপ মিনিকয় আমন দ্বীপপুঞ্জ নিয়ে মালায়ালাম ভাষা। বুঝে গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো এরপরে কি হয়, আমাদের যে অন্যান্য রাজ্যগুলো ছিল তারা কি হয় ধীরে ধীরে আমাদের মানে বছরের ভিত্তিতে, মানে ইয়ারের ভিত্তিতে ভাগ হতে শুরু করে। সেই হিসাবে আমাদের যখন মানে ভারত যখন স্বাধীন হয়, তখন 1950 সালে কি হয়, আমাদের যে ইউনাইটেড প্রভিন্স ছিল, যুক্তরাজ্য ছিল, ইউনাইটেড প্রভিন্স ছিল, তার নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ হয়ে যায়। হুম। আর ওই বছরই কি হয় যে চন্দননগর ছিল, সেটা কিন্তু ফরাসি উপনিবেশ ছিল চন্দননগর। সেই চন্দননগরও কি হয় ভারতের সাথে যুক্ত হয়েছিল 1950-এ, তাদের কাছ থেকে, ফরাসিদের কাছ থেকে। তারপরে আমাদের আরো যে 1953-তে আমাদের হচ্ছে দাদরা নগর হাভেলি হয়, এবং 1956 সালে দিল্লি, যে আমাদের নিউ দিল্লি ছিল, দিল্লিকে কি হয় কেন্দ্র শাসিত ইউটি অঞ্চল করা হয়। ইউটি করা হয়েছিল। 1957 সালে কি হয়, আমাদের যে নেফা গঠন করা হয়েছিল, নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি, যেটা প্রেজেন্ট ডে আসাম এবং নাগাল্যান্ড, রিসেন্ট ডে আসাম, সরি আসাম নয়, ভুল বললাম, অরুণাচল হ্যাঁ, প্রদেশ। অরুণাচল প্রদেশ তো। সরি, হ্যাঁ সরি ভুল বললাম, অরুণাচল। সরি ভুল বললাম। প্রেজেন্ট ডে যেখান থেকে আমাদের অরুণাচল প্রদেশ তৈরি করা হয়েছে, অরুণাচল প্রদেশ, এখান থেকে আমাদের অরুণাচল প্রদেশ হয়েছে। তো 1957-এ তখন নেফা গঠন হয়েছিল। এরপর আমাদের 1958-এ 1958 সালে কি হয়, মানে কিছু কিছু জায়গা, যে 58 লেখার দরকার নেই কারণ এগুলো আমাদের বর্ডার ছিল। 1960 বম্বে, দেখো 1958 সালে সব রাজ্য যে যার ভাষার ভিত্তিতে ভাগ হয়েছিল, বম্বে কিন্তু ভাগ হয়নি, কারণ বোম্বের মধ্যে মারাঠিরাও ছিল আর গুজরাটিরাও ছিল। ঠিক আছে, তো তাদের গন্ডগোলটা আরো চরমে হলো, এই জন্য 1960-এ এসে মারাঠিদের ভাষাভাষীর জন্য হলো মহারাষ্ট্র, আর গুজরাটিদের জন্য হলো গুজরাট। এবং এখান থেকে যে গুজরাট হলো ভারতের 15তম রাজ্য, কারণ 14টা রাজ্য ছিল, মহারাষ্ট্র কিন্তু 15তম রাজ্য নয়, গুজরাট যেহেতু নতুন হয়েছে সেই জন্য গুজরাট হচ্ছে 15তম রাজ্য। 1962-তে হ্যাঁ, এরকম যদি হয় যে গুজরাট কোনো অপশনে থাকলো না, এমন কোশ্চেন আসলো, তখন মহারাষ্ট্র অপশনে আছে, তখন এর ক্ষেত্রে কি হবে স্যার? তখন মহারাষ্ট্র করতে পারো, কিন্তু দেয় না সাধারণত। ঠিক আছে, গুজরাট না দিলে তাহলে মহারাষ্ট্র থাকবে।
দেয় না সাধারণত, এরকম উত্তর কোশ্চেন দেয় না। হ্যাঁ, আচ্ছা 1962 তে কি হয়, পন্ডিচেরি, যে পুডুচেরি ছিল তখন ছিল পন্ডিচেরি, তো সেই পন্ডিচেরি কি হয়, পন্ডিচেরি ভারতের সাথে, মানে পন্ডিচেরি ইউটি গঠন করা হয়। এবং আমাদের 1962 তে গোয়া, ঠিক আছে, আর দমন দিউ, গোয়া আর দমন দিউ পর্তুগিজদের কাছ থেকে ভারতে, মানে ভারতের সাথে যুক্ত হয়। পর্তুগিজদের সাথে, ভারতের সাথে পর্তুগিজদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। 1963-তে কি হলো, যে আসাম, আসাম থেকে ভেঙে তৈরি করা হলো কি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ড গঠন করা হয়। তাহলে নাগাল্যান্ড হলো ভারতের 16তম রাজ্য, 16তম রাজ্য হলো নাগাল্যান্ড। 1966 পাঞ্জাব যেটা ছিল, পাঞ্জাব তখন পেপসু ছিল, হ্যাঁ, পাঞ্জাব থেকে ডিভিশন করে তৈরি করা হলো হরিয়ানা, স্টেট হলো। আর পাঞ্জাব রইলো, পাঞ্জাবকে করা হলো, এবং চণ্ডীগড় হলো এদের যুগ্ম রাজধানী। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়, চণ্ডীগড়কে ইউটি করা হলো, প্লাস ক্যাপিটাল করে দেওয়া হলো। তাহলে এখান থেকে হরিয়ানা ভারতের কততম রাজ্য হলো, 17তম রাজ্য হলো হরিয়ানা 1966-তে। 1969, 1969-এ কি হলো, 1969-এ আমাদের মেঘালয়, মেঘালয়কে একটা স্বশাসিত পার্বত্য অঞ্চলের দেয়া হলো, মানে মর্যাদা দেয়া হলো। মেঘালয় হচ্ছে আমাদের একটা, কি বলবো, আমাদের হচ্ছে বলো আহ আহ, একটা হচ্ছে স্বশাসিত পার্বত্য অঞ্চল, মানে একটা অটোনোমাস, মেঘালয় অটোনোমাস পাওয়ার পেল। এবং মাদ্রাজ যে নাম ছিল, মাদ্রাজের নাম পরিবর্তন করে হলো তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু করা হলো 1969-এ। 1971-এ কি হলো, হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশ, যেটা অ্যাকচুয়ালি যে পাঞ্জাব থেকেই এর অংশটা ভাগ করা হয়েছিল, পার্বত্য অঞ্চলকে অ্যাড করে। হিমাচল প্রদেশকে কি হলো, 18তম রাজ্য হিসেবে যুক্ত করা হলো 1971-এ। এরপর 1972-তে আমাদের মণিপুর, মণিপুর গঠন করা হলো, মণিপুর 19তম রাজ্য। তারপর আমাদের ত্রিপুরা, আমাদের 20তম রাজ্য। মেঘালয় হলো 21তম রাজ্য করা হলো। ওকে, আর তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ, এই জায়গায় হচ্ছে তোমার নেফার নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ করা হলো 1972-তে। এবার 1973-তে আমাদের যে লাক্ষাদ্বীপ, লাক্ষদ্বীপ, তারপর হচ্ছে মিনিকয় আর আমনদ্বীপী যে দ্বীপপুঞ্জ ছিল, ঠিক আছে, এগুলোকে নিয়ে একসাথে লাক্ষদ্বীপ করা হলো, সবাইকে একসাথে যুক্ত করে লাক্ষদ্বীপ করা হলো 1973-তে। এবং এর সাথে সাথে আরেকটা কি হলো, যে মাইসোর বা মহীশূর ছিল, তার নাম পরিবর্তন করে কর্ণাটকা করা হলো 1973-তে। 1975-এ কি করা হলো, আমাদের জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ডিক্লেয়ার করা হয়। শেখ আবদুল্লাহ সাহেবের চুক্তি, ভারতের অবিচ্ছেদ্য অংশ, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়। বলো, লেখা হলে বলবে, উপরের গুলো মুছছি কয়েকটা। এবার আমি এমসিকিউ করাবো কিন্তু এক্ষুনি, হ্যাঁ, এটা লিখে দেওয়ার পরে এমসিকিউ হবে। আচ্ছা, আর 1975 সালে কি হলো, সেগুলো কিন্তু না দেখে বলবে, কেউ আবার দেখে দেখে বলবে না। সিকিম, এখন একটু দেখে নাও, এর মধ্যে থেকে এমসিকিউ থাকবে, দেখে নাও, কিন্তু এমসিকিউ এর সময় কেউ কিন্তু বইটই দেখবে না। সিকিম ভারতের, সিকিম ভারতের অ্যাসোসিয়েট স্টেট হলো, প্রথমে হলো অ্যাসোসিয়েট স্টেট 35th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তারপর 1976 সালে 1976-এ কি হলো, সিকিম হলো ভারতের স্টেটহুড পেল 36th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, সিকিম ভারতের সাথে যুক্ত হলো। এরপর 1986-এ মিজোরাম স্টেট ফর্ম হলো। তাহলে সিকিম কততম রাজ্য হলো, 22তম। সিকিম হলো 22তম রাজ্য। তাহলে মিজোরাম হলো 23তম রাজ্য।
অরুণাচল প্রদেশ, যেটা নাম করা হয়েছিল নেফা থেকে নাম পরিবর্তন, স্টেটহুড পেল, 24তম রাজ্য। আর তারপরে গোয়া, এতদিন ইউটি ছিল, গোয়া 25তম রাজ্য হয়ে গেল। এরপর 1992-তে দিল্লি কি হলো, জাতীয় রাজধানী অঞ্চল, এনসিআর করে দেওয়া হলো, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন করা হলো। ঠিক আছে, 69তম 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তাহলে স্যার এখানে একটা কোশ্চেন, দিল্লিকে তাহলে স্যার ইউটিআর ধরা হয় না? কেন দিল্লি, দেখো তোমার নাম, ঠিক আছে, তোমার নাম কি? মিতালি। মিতালি। ডাক নাম? স্যার একটাই নাম। আচ্ছা ধরো হচ্ছে ডাক নাম হচ্ছে ধরো গেড়ি, ঠিক আছে, তাহলে যে গেড়ি সেই তো মিতালি নাকি? না তার দুটো নাম হতে পারে না? বা সাপোজ ধরো তুমি একজন মা, ঠিক আছে, তুমি একজন মেয়ে, তুমি একজন বোন, তাহলে তুমি কোনটা? স্যার আমি কত সবকটাই কেটে হতে গেল। পারি। তুমি তিনটেই, অসুবিধা নেই। সেরকম দিল্লির স্যার, ক্ষেত্রে দিল্লি একদিক থেকে ইউটি, আবার একদিক থেকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, একটা জাতীয় রাজধানী অঞ্চল। অসুবিধা স্যার কি তাহলে আছে? আমাদের যদি এখন বর্তমানে ইউটি ধরা হয় তাহলে 8টা ধরা হচ্ছে, কিন্তু 8টার মধ্যে তো দিল্লিকে ধরা হচ্ছে না। হ্যাঁ, কেন ধরা হচ্ছে না? তুমি যখন আমাদের স্যার একবার কনসিডার, কাউন্ট করুন, কাউন্ট করলেই বুঝতে পারবেন। আমি ওইটা নিয়ে প্রচুর কাল থেকে ঘেঁটে রয়েছি। আচ্ছা ঘাটার কিছু নেই, একদম স্যার সিম্পল স্যার ব্যাপার। ওই দাদরানগর হাভেলি এন্ড দমন দিউ ওটা দেখাচ্ছিল যে, আমি অন্য জায়গায় দেখছিলাম যে হুম দাদরানগর হাভেলি আলাদা আর দমন হুম, দিউটা আলাদা। তো একদম এই আলাদা কারণের ছিল, জন্য আলাদা ছিল, এটাকে ইনক্লুড করা হয়েছে, একসাথে করা হয়েছে, তো লাস্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে। ও, এটা কি, এই এটাকে তো আপডেটটা আমার কাছে ছিল না। এটাকে দাদরা জম্মু নতুন যোগ হলো দু বলে হাজার 8টা। কুড়িতে 2020-তে দাদরা নগর হাভেলি আর দমন দিউকে একটা ইউটি করা হয়েছে। তাহলে স্যার এদের মিলিত রাজধানী কি করা হয়েছে? কোনটা? মানে দাদরানগর হাভেলি এন্ড দমন দিউ এদের মিলিত রাজধানী নিশ্চয়ই একটা করা হবে না? দমন ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে তোমার দমন। তাহলে এখান থেকে হলো, হ্যাঁ। এবার 2000 সাল, 2000-এ কি হলো, যে আমাদের মধ্যপ্রদেশকে ভেঙে হলো ছত্তিশগড়, কততম রাজ্য? 26তম রাজ্য। আর আমাদের উত্তরপ্রদেশকে ভেঙে হলো উত্তরাঞ্চল, ঠিক আছে, 27তম রাজ্য। আর এই উত্তরাঞ্চলের নাম পরিবর্তন করে হয়েছে উত্তরাখণ্ড, এটা হয়েছে 2007-এ, নাম পরিবর্তনটা 2007-এ হয়েছে, হ্যাঁ। আর স্যার হচ্ছে 2006 হয়েছিল। 2006, 2006 27তম রাজ্য হয়ে গেল। আর আমাদের বিহারকে ভেঙে হলো ঝাড়খণ্ড, হলো ভারতের হচ্ছে 28তম রাজ্য। আর তারপর আমাদের 2014 অন্ধ্রপ্রদেশ প্রদেশকে ভেঙে হলো তেলেঙ্গানা, তাই তো? তেলেঙ্গানা হয়ে গেল ভারতের 29তম রাজ্য। 29তম রাজ্য হলো। তারপর আমাদের লাস্ট হচ্ছে, আমাদের গল্পের দিকে চলে এলো, হুম 2019-এ জম্মু কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটহুড থেকে ইউটি করে দেওয়া হলো, আর সেপারেট ভাবে লাদাখ ইউটি করা হলো 370 ধারার অবলুপ্তি ঘটিয়ে। ইউটি একটা বেড়ে গেল। আর 2020-তে দাদরা আর নগর হাভেলি অ্যাড করা হলো দমন এবং দিউয়ের সাথে, একসাথে একটা ইউটি করে দেওয়া হবে। এখন পুরোটা একটা ইউটি, এবং ক্যাপিটাল হবে এদের মধ্যে, টোটালের ক্যাপিটাল হবে দমন, হবে ক্যাপিটাল সবার। লাস্ট গল্পটা ছিল। স্যার 25তম রাজ্য কি হলো? 25তম রাজ্য গোয়া, এই যে গোয়া। ও হ্যাঁ হ্যাঁ। বলো, ক্লিয়ার? বলো, এবার এমসিকিউ তে যাবো তাহলে।
ঝটপট উত্তর বলবে এমসিকিউ তে। হ্যাঁ স্যার হয়েছে। চলো এবার আমরা একটু এমসিকিউ ডিসকাস করি। হুইচ স্টেট নেম হ্যাজ বিন চেঞ্জ আফটার 1947? 1947 সালের পরে কোন রাজ্যের নাম পরিবর্তন হয়েছে? ভেবে চিন্তে উত্তর দেবে। উত্তরপ্রদেশ। বলো ঠিক বলছো না ভুল বলছো? দাঁড়া একটা second। ইউনাইটেড প্রভিন্সে উত্তরপ্রদেশ। ওইগুলো অপশন দেওয়ার আছে খেয়াল করিনি। উত্তরপ্রদেশ তো হ্যাঁ কি হবে বলো? Sir, A, sir, Indopost to become Delhi. তাহলে মাদ্রাস বিকাম তামিলনাড়ু। কোশ্চেনটা খুব ভালো তাই না? কোশ্চেনটা খুব ভালো। নয়, দেখো একদমই ভালো নয়। একদম ভালো নয়। দেখো কোনটা স্যার কোনটা অপশন ডি হতে পারে, স্যার অপশন ডি। অপশন ডি মাদ্রাজ বিকেম তামিলনাড়ু, তাই তো? কিন্তু মাদ্রাজের নাম চেঞ্জ করে তো চেন্নাই করা হয়েছিল। আচ্ছা হ্যাঁ। মাদ্রাজের নাম চেঞ্জ করে তামিল মানে চেন্নাই একটা রাজ্য, পাগল। চেন্নাই তো রাজ্য না, চেন্নাই তো একটা শহর। আর মাদ্রাজও তো একটা শহরকেই ধরা হচ্ছে। এই রে তোমরা একদম গোবর হয়ে গেছো গো। দেখছো এমসিকিউ একটা তো যেতে অন্ধ্র বিকাম অন্ধ্রপ্রদেশ। ভালো করে একটা জিনিস দেখো, মাদ্রাজ অন্ধ্র কি বিকাম ছিল ভালো করে দেখো, বোম্বাই অ্যাড্রেস তো প্রেসিডেন্সি কি ছিল। ছিল? বোম্বাই কি ছিল? মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল। আরে বাবা হ্যাঁ, বোম্বাই কি ছিল? প্রেসিডেন্সি থেকে রাজ্য ছিল। মাদ্রাজ, এই যে ভালো করে দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে মাদ্রাজ রাজ্য হলো। এই মাদ্রাজের মধ্যেই তিনটে আমাদের রাজ্য ইনক্লুডেড ছিল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু। এরা একসাথে মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে ছিল। 1953 সালে এই যে টোটাল ইনক্লুডেড মধ্যে থেকে 1953 সালে এই মাদ্রাজ থেকে কার্ভ আউট করে অন্ধ্রপ্রদেশ বেরিয়ে আসে। তাহলে এই দেখো ভালো করে বোঝো, এই যে পুরো জায়গাটাকে আমি ম্যাড্রাস বলছি, ভালো করে বোঝো, এই পুরো জায়গাটাকে আমি ম্যাড্রাস বলছি। এই পুরো জায়গা থেকে 1953 সালে এই অংশটা মানে এই কার্ভ অংশ, এই অংশটা বের করে নেওয়া হলো। পুরো জায়গাটা না ম্যাড্রাস, তাহলে যেই অংশটা বের করে নেওয়া হলো তার নাম হলো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্র। ওকে, বাকি জায়গার নাম কি থাকবে? মাদ্রাজই থাকবে, চেঞ্জ হয়নি। হ্যাঁ স্যার এরপর মাদ্রাজই যে থাকবে। তাহলে এই জায়গার নাম মাদ্রাজ, তারপরে কি হলো? মাদ্রাজের নাম পরিবর্তন করে করা হলো তামিলনাড়ু। বোঝা গেল? এরপর 2014 সালে যে অংশটা এই যে বেরিয়ে গেছিল অন্ধ্রপ্রদেশ, তাকে আবার ভাগ করে এই জায়গাটা হয়ে গেল তামিলনাড়ু। তাহলে বাকি জায়গাটা কি অন্ধ্রপ্রদেশ হিসেবেই থাকবে। কি বললাম বোঝা গেল না গেল না বলো? এবার ক্লিয়ার হচ্ছে? জায়গা অঞ্চল করে ভিত্তি করে। তামিলনাড়ু না, ওটা তেলেঙ্গানা হবে অন্ধ্রকে ভেঙে। হ্যাঁ সরি, এটা হচ্ছে তেলেঙ্গানা, এটা তেলেঙ্গানা হলো, হ্যাঁ তেলেঙ্গানা। এবার বোঝা গেল ব্যাপারটা পুরোটা? হ্যাঁ স্যার। বোঝা গেল তো? তাহলে অ্যান্সার কি হবে এখানে? মাদ্রাজ স্যার became অন্ধ্র হবে। তামিলনাড়ু। আরে আবার বলে অন্ধ্র। আরে বাবা অন্ধ্রের কোথায় নাম পাল্টানো? হ্যাঁ স্যার। অন্ধ্রের নাম কোথায় পাল্টালে বাবা তুমি? আজকেই আমি একটা বই দেখছিলাম, স্যার, না। ওখানে দিচ্ছে যে হ্যাঁ। মাদ্রাজ হচ্ছে মানে আমি আপনাকে ওটা মানে করে পাঠিয়ে দেবো ছবি তুলে, হ্যাঁ যে হ্যাঁ বলছে মাদ্রাজ চেঞ্জ হয়ে চেন্নাই হয়েছে। তো আমি বললাম আচ্ছা যে এটা তো আমি এতদিন কি তাহলে ভুল পড়ে আসছি। তো আচ্ছা আচ্ছা আজকেই সকালে পড়েছি ওটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে লিখেছে বা কি লিখেছে তুমি আমাকে পাঠাবে। মানে ভুল লেখেনি কিন্তু তুমি একটু ভুল বুঝেছো, ঠিক আছে? আমি পরে স্যার তুমি আমাকে এটাও পাঠাবে, হতে পারে। তুমি পাঠাবে আমাকে, আমি তোমাকে দেখে বলে দেবো যে কি ব্যাপারটা লেখা আছে। ওকে আচ্ছা, হোয়েন, কেউ বই না দেখে উত্তর দেবে, ঠিক আছে? না দেখে উত্তর করবে। হোয়েন হিমাচল প্রদেশ ডে সেলিব্রেটেড? এটা পারবেন। হিমাচল 15 প্রদেশ এপ্রিল। হুম, হিমাচল প্রদেশ গঠিত হয়েছিল 15 এপ্রিল। 15 এপ্রিল কত সাল? 1971। স্যার 1972। একটু আগেই বললাম। 71। না 71। তাহলে 1971, তাই তো? নেক্সট কি বলছে? হুইচ স্টেট 26 জানুয়ারি কোন রাজ্য গঠিত হয়েছিল? মণিপুর।
বলো 26শে জানুয়ারি কোন রাজ্য গঠিত হয়েছিল? স্যার মণিপুর। গঠিত হয়েছিল established in 26 জানুয়ারি, 26শে জানুয়ারি। অ্যান্সার হবে অ্যান্সার হবে অ্যান্সার হবে বিহার। যখন ভারত স্বাধীন হয় বিহার ছিল তখন, বিহার নামে। বাকিগুলো পাঞ্জাব, পেপসু থেকে কার্ভ আউট হয়েছে। ওয়েস্ট বেঙ্গল, তখন ওয়েস্ট বেঙ্গল নামই ছিল না, তখন বাংলা বেঙ্গল ছিল, তারপরে ওয়েস্ট বেঙ্গল ভাগ হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল হয়েছে। কিন্তু 26শে জানুয়ারি 1950, 1950, সেই জায়গায় বিহার ছিল। ঠিক আছে, বোঝা গেল? স্যার পাঞ্জাবটা কি ছিল বলুন? পেপসু ছিল, পেপসু, পেপসু, আচ্ছা। পেপসুর পুরো নাম আছে। হাউ মেনি ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি বিকেম দ্য 1st নভেম্বর এজ দ্য ফাউন্ডেশন ডে? কতগুলো 1st নভেম্বরে ফাউন্ডেশন ডে পালন করে? কতগুলো ইউনিয়ন টেরিটরি 1st নভেম্বর মানে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের সময় কতগুলো তাদের ফাউন্ডেশন ডে এস্টাবলিশ করে? 1st নভেম্বর অ্যাজ দ্যার ফাউন্ডেশন ডে। এটা আমাদের 5টা ইউনিয়ন টেরিটরি, 5টা ইউটি আমাদের ফাউন্ডেশন ডে সেলিব্রেট করে 1st নভেম্বর। আচ্ছা, লিবারেশন ডে অফ পন্ডিচেরি কবে? পন্ডিচেরি কবে স্বাধীন বা এ বলা হয়? পন্ডিচেরি ছিল 1st নভেম্বর। এগুলো নোট ডাউন করে রাখো, স্যার এগুলো বলছি লিখে রাখছো? স্যার হুম, স্যার বলো ওই বলো কি 5টা বলছো? স্টেট বলে দিন না। ওই যে 5 ইউনিয়ন টেরিটরিজ 5 ইউটি যারা আচ্ছা, হাউ মেনি, হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছিলাম। ফাউন্ডেশন অফ, আচ্ছা 5টা ইউনিয়ন টেরিটরি যখন ফার্স্ট গঠিত হয়েছিল নামগুলো বলছিলাম। প্রথম হবে আমাদের হচ্ছে 1st নভেম্বরে, হ্যাঁ এটা হবে তোমার হচ্ছে দিল্লি, তোমার হিমাচল প্রদেশ, মণিপুর, দাঁড়াও এক সেকেন্ড একটু দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও, এক সেকেন্ড একটু ভুল হলো। দিল্লি তখন ইউটি দাঁড়াও, ছিল। দিল্লি, দাঁড়া বলে দিচ্ছি, দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর, তারপর হচ্ছে পুডুচেরি, চণ্ডীগড়, দাঁড়া একটা বাদ যাবে, কোনটা? দাঁড়াও, দাঁড়াও, দিল্লিটা, দিল্লি 1st নভেম্বর, দিল্লি না, দিল্লি হবে না, দিল্লি হবে না, আন্দামান নিকোবর, পুডুচেরি, চণ্ডীগড়, আর হচ্ছে তোমার দাদরা নগর হাভেলি আর দমন দিউ, এই 5টা হবে, এই 5টা হবে, ঠিক আছে? এই 5টা হবে, আন্দামান নিকোবর, পন্ডিচেরি, চণ্ডীগড়, দমন দিউ আর দাদরা নগর হাভেলি, একসাথে নয়, এটা আলাদা আলাদা করে। দিল্লিটা হবে না সঙ্গে। স্যার বলো। যখন প্রথম 6টা যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল তার আরেকজনকে? প্রথম যে 6টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল হিমাচল প্রদেশ ছিল। প্রথম 6টা কেন্দ্রশাসিত অঞ্চল যে ছিল সেগুলো ছিল তোমার হচ্ছে এদিকে লিখছি, হ্যাঁ, প্রথম 6টা কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লি ছিল, হিমাচল প্রদেশ ছিল, মণিপুর ছিল, ত্রিপুরা ছিল, আর আন্দামান নিকোবর ছিল, আর হচ্ছে লাক্ষদ্বীপ ছিল। এই 6টা ছিল যখন ওই 14টা রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল হয় তখন, এই 6টা ছিল তখন।
নেক্সট। মণিপুর, তারপর ত্রিপুরা, কি বললেন আরেকটা? মণিপুর, এটা ত্রিপুরা তো নাকি? হ্যাঁ, এটা ত্রিপুরা আর আন্দামান নিকোবর, আর হচ্ছে তোমার হচ্ছে কি বললাম এটা লাস্টেরটা, লাক্ষাদ্বীপ। আচ্ছা আচ্ছা। লাক্ষাদ্বীপ। আচ্ছা, হ্যাঁ, কোন দুটো স্টেটের ফাউন্ডেশন ডে সেম? মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। মণিপুর আর ত্রিপুরা তো একই, তো একই। মেঘালয়টা একটু মেঘালয় ওর সাথে ইনক্লুডেড হয়ে যাবে। ওর সাথেই মণিপুর, দেওয়া মেঘালয়, আছে। ত্রিপুরা একদম সেম ফাউন্ডেশন ডে সেলিব্রেট করে। আচ্ছা, লাদাখ কবে ইউনিয়ন টেরিটরি হয়? ডেট 2019 তো জানি, ডেট 31st অক্টোবর। 31st অক্টোবর লাদাখ ইউনিয়ন টেরিটরি হয়। ভেরি গুড। আচ্ছা, দ্য রিঅর্গানাইজেশন অফ স্টেটস অন লিঙ্গুইস্টিক বেসিস ওয়াজ ডান ইন হুইচ ইয়ার? 1956। 1956। 1956 সালে। রাজ্য পুনর্গঠন আইন করলাম আমরা। আচ্ছা, বিহার দিবস 22শে জুন। 22 মার্চ। 22 মার্চ, 22nd মার্চ। ভেরি গুড, 22nd মার্চ বিহার দিবস। স্টেট রিঅর্গানাইজেশন, হ্যাঁ, কতগুলো রাজ্য, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল? 14টা স্টেট, 6টা ইউনিয়ন। অপশন ডি। 14টা স্টেট আর ডি। 6টা ইউনিয়ন টেরিটরি। 14টা স্টেট, 6টা ইউটি। আচ্ছা, ছত্তিশগড় কোন রাজ্য থেকে ভাগ হয়েছে? সহজ কোশ্চেন। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তামিলনাড়ু ডে সেলিব্রেটেড অন? 1 নভেম্বর। 10th নভেম্বর। কি হবে? 1st নভেম্বর। নাগাল্যান্ডে নাগাল্যান্ড কবে ভাগ হয়? ইয়ার তো আমরা জানি, ডেট 1st ডিসেম্বর। আসাম থেকে নাগাল্যান্ড। সাল কত? স্যার হ্যাঁ, ইয়ারটা একটু বলে দিন না। বলো একটু আগে, এক্ষুনি একটু আগে। 1963 স্যার। 1963। 1963। এক্ষুনি বললাম হ্যাঁ, 63। ঠিক আছে। আচ্ছা, 6th মে ওয়াজ ফাউন্ডেশন ডে অফ? আসাম। যাবে সিকিম। সিকিম ভারতের হচ্ছে সাথে যুক্ত হয়েছিল 6 মে 1976। 75। 5 এ অ্যাসোসিয়েট, 76 এ স্টেট। আচ্ছা। আচ্ছা, দাদরা নগর হাভেলি দমন দ্বীপ ফর্মড as union territory formed? 21। স্যার একটু বলে দিলেন 20। এই একটু আগেই বললাম, লিখে দিলাম। 20। হ্যাঁ স্যার 2020। 2020, 2020। এক্ষুনি বললাম লাস্টটা। পার্সিয়াল স্টেটহুডশিপ স্যার পার্সিয়াল দাদরানগর হাভেলি। কি হবে? দেখো এখানের মধ্যে যদি হুইচ অফ দ্য ফলোইং ইউনাইটেড হ্যাজ বিন গ্রান্টেড উইথ পার্সিয়াল স্টেটহুডশিপ দেওয়া হয়েছে। আচ্ছা, এদের মধ্যে কার হচ্ছে, আচ্ছা এখানের মধ্যে অপশনে, হ্যাঁ আমি এখানে অপশনটা একটু চেঞ্জ করি, মানে ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখানের অপশনের মধ্যে দিয়েছে যে, আমি আরেকটা পাশের অপশন দিচ্ছি, হ্যাঁ, দাদরা নগর হাভেলি, ঠিক আছে, লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, আর হচ্ছে দিল্লি, জম্মু কাশ্মীর না সরি, দিল্লি, আর তোমার ধরো হচ্ছে আরেকটা চণ্ডীগড়। সেম কোশ্চেন, অপশন চারটের আলাদা। কি লাদাখ হবে? স্যার।
দাদা আর কি বলছো? আচ্ছা, এটা একটা তোমরা জিনিস খেয়াল করছো না, কারো যদি পার্সিয়াল স্টেটহুডশিপ থাকে তার মানে তার কি আছে, সেই কারণে তাকে বলা হচ্ছে পার্সিয়াল স্টেটহুডশিপ রয়েছে। তার কাছে একটা স্পেশাল, তার কাছে রয়েছে বিধানসভা। বিধানসভা একটা রাজ্যের বৈশিষ্ট্য। তাহলে অ্যান্সার কি হবে বলো? আর বলবো না। আচ্ছা, পদুচেরি হবে এটা। পডুচেরি। এবার এখানে এখানে দিল্লি। দিল্লি। দিল্লি হবে। দিল্লি হবে। বোঝা গেল? কোশ্চেন সেম কোশ্চেন, অ্যান্সার আলাদা, মানে অপশন আলাদা। কারণ দিল্লি আর পুডুচেরি শুধুমাত্র ইউটি আছে, তাই না? মানে বিধানসভা রয়েছে। এইভাবে কোশ্চেন থ্রো করবে। বোঝা গেল কোশ্চেনের ব্যাপারটা? কারণ আচ্ছা, জম্মু কাশ্মীর অপশনে থাকলে জম্মু কাশ্মীরে তো হতে পারতো। ওই কারণে তো আমি সরিয়ে দিলাম জম্মু কাশ্মীর। এই কারণে আচ্ছা, অপশন থেকে আমি জম্মু কাশ্মীরটা সরিয়ে দিলাম, প্রথমে লিখছিলাম না, ওই কারণে সরিয়ে দিলাম। হ্যাঁ। ওকে, কি হবে এটা? Which of the four included into মৎস্য ইউনিয়ন? আচ্ছা, এটা পারবে না, এটা তোমাদের পড়ানো হয়নি। কোন প্রিন্সলি স্টেটস কে মৎস্য ইউনিয়ন ইনক্লুড করা? আলওয়ার, ভরতপুর, ঢোলপুর আর করৌলি মৎস্য ইউনিয়নে ইনক্লুড করা হয়। এটা প্রত্যেকটা বিহারে, মানে রাজস্থানের জায়গা না, রাজস্থানে। ওই জন্য হচ্ছে মৎস্য মহাজনপদ ছিল, মনে আছে সেই ইয়েতে? ষোড়শ মহাজনপদ ছিল। হ্যাঁ ওই জন্য ষোড়শ মহাজনপদে মৎস্য ছিল না, ওই তোমার হচ্ছে হ্যাঁ, বিরাট রাজ্যের মৎস্য ছিল না, ওইটা নিয়ে মৎস্য ইউনিয়ন ফরমেশন হয়েছিল। হ্যাঁ, ওটা হচ্ছে বেসিক্যালি রাজস্থানের ওই অঞ্চলটায় 1948-এ 1948 সালে এরা মিলে একটা মৎস্য ইউনিয়ন তৈরি করেছিল। দেখতে পেয়েছো? দেখো, ফার্স্ট ডিস্ট্রিক্ট অফ কেরালা। তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম। কেরালার হচ্ছে ফার্স্ট ডিস্ট্রিক্ট কি? তিরুবনন্তপুরম। ভেরি গুড। লেটেস্ট লিস্ট পপুলার স্টেট অফ ইন্ডিয়া। কোন স্টেটে সবচেয়ে কম লোক রয়েছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। সবাই মিলে কান ধরে আগে উঠবস করো। সবাই মিলে কান ধরে উঠবস। সবাই মিলে কান ধরে উঠবস করো। লিস্ট পপুলার স্টেট বলছে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? সিকিম স্যার। জনসংখ্যা আর জনঘনত্ব ঘনত্ব পার্থক্য তো আছে। আলাদা। সিকিম স্যার, তাই তো? সিকিম। এটা তাহলে সিকিম হবে স্যার। ঘনত্ব তাহলে হলে অরুণাচল জনঘনত্ব হবে। বললে অরুণাচল প্রদেশ, আর জনসংখ্যা বললে সিকিম। সিকিম। লিস্ট পপুলার স্টেট মানে জনসংখ্যা, তাহলে অ্যান্সার হবে আমাদের কি? সিকিম, তাই তো? স্যার জনঘনত্বের ইংলিশটা কি হবে স্যার? পপুলেশন ডেন্সিটি। ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটি, সুন্দর করে। আচ্ছা, এটা কি হবে? 1987-এ কে তৈরি হয়েছিল? মিজোরাম। 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 মিজোরাম স্টেট ফরমেশন হয়েছিল। আচ্ছা, ফেব্রুয়ারি 20 তার ফাউন্ডেশন ডে। অরুণাচল প্রদেশ, ঠিক আছে? অরুণাচল প্রদেশের ফাউন্ডেশন ডে হচ্ছে 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি। আচ্ছা, এটা তো পারবে। ফার্স্ট নভেম্বর কতগুলো রাজ্য ফাউন্ডেশন ডে সেলিব্রেট করে? রয়েছে 8টা ইন্ডিয়ান স্টেট। কোন কোন লিখবে নাকি? হ্যাঁ স্যার, লিখে দিন। হ্যাঁ স্যার। দেখিয়ে দিচ্ছি এখানে। অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, সরি ছত্তিশগড়,
অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, কেরালা, কর্ণাটক, পাঞ্জাব এন্ড মধ্যপ্রদেশ। 1 2 3 4 5 6 8টাই হচ্ছে তো। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, কেরালা, কর্ণাটক, পাঞ্জাব, মধ্যপ্রদেশ। 7টা। তামিলনাড়ু স্যার। আর তামিলনাড়ু, হ্যাঁ তামিলনাড়ু। আগে হচ্ছে তামিলনাড়ু ছিল, এই যে এটা তামিলনাড়ু নিচে দেওয়া আছে। Kerala, 1st November 1956, Chhattisgarh, 1st November 2000, Haryana, 1st November 1966, পাঞ্জাব তো আছেই, 1950 থেকেই আছে। আর মধ্যপ্রদেশ 1st November 1956, অন্ধ্রপ্রদেশ 1st November 1956। দেখেছো? না আরেকবার দেখাতে হবে? না স্যার হয়েছে। ঠিক আছে। Okay, আচ্ছা। উত্তরপ্রদেশ কবে? এটা সহজ বলে দিলাম, 1950। 1950। হ্যাঁ, অনলি অ্যাক্টিভ ভলক্যানো কোন, হুইচ দ্য ফাউন্ডেশন ডে অফ হুইচ হ্যাভ অনলি অ্যাক্টিভ ভলক্যানো অফ ইন্ডিয়া ইজ। আচ্ছা, of the state of which have the only active volcano of India। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভারতে একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো কোন রাজ্যে রয়েছে? প্রথম প্রশ্ন সেটা। হ্যাঁ, তাহলে তার ফরমেশন ডেট সেটা জানতে চাইছি। 1st April, 1st April। আচ্ছা, লাস্ট কোশ্চেন, ফাউন্ডেশন ডে অফ হরিয়ানা। এক্ষুনি লিখে ফেললে যেটা। 1st নভেম্বর। 1st November। 1st November। ওকে, তাহলে মোটামুটি আমরা এমসিকিউ আর এটা ডিসকাস করলাম। আচ্ছা, নেক্সট ডে তাহলে আমরা হচ্ছে যে নতুন ব্যাচ রয়েছে তাদের জন্য নেক্সট ডে আমাদের হচ্ছে সিটিজেনশিপ থাকবে, সিটিজেনশিপ আলোচনা করব, আর তার সাথে সাথে এমসিকিউ এটা থাকবে। আর যাদের হচ্ছে পুরনো, তোমাদের হচ্ছে পঞ্চায়েতি রাজটা করাচ্ছিলাম তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাদের হচ্ছে যে ক্লাসটা থাকবে এরপরে দেবো, সেখানে পঞ্চায়েতি রাজের যে কমিশন গুলো হয়েছিল, কমিটি গুলো হয়েছিল, তারপরে হচ্ছে পঞ্চায়েতি রাজের হচ্ছে এগুলো হবে, তোমাদের আর্টিকেল গুলো হবে, আর কি কি পোস্ট গুলো আছে সেগুলো তারপরে তোমাদের বলে দেবে।